আমি যেন সাহস ফিরে পেলাম। কাচের জানালায় জোরে আঘাত করতেই কাচটা ভেঙে গেল। ফোকর দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের ছিটকিনিটা খুলে এক ধাক্কা দিতেই জানালাটা হা হয়ে গেল। আমি জানালা দিয়ে লাফ মেরে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। গপ্প ভাইবস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব। অনিমেষের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। আত্মা ও পরলোক সম্বন্ধীয় ব্যাপারে তার জ্ঞান সুবিদিত। এ বিষয়ে সে যথেষ্ট পড়াশোনা ও তথ্যানুসন্ধান করেছে। এক কথায় তাকে পরলৌকিকবিদ বলা চলে। মাঝে মাঝে জটিল ভৌতিক রহস্যের অনুসন্ধানের জন্য তার ডাকে আসি। বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব সমস্যার হয় সমাধান হয়, নয় এমন ব্যবস্থার নির্দেশ দিয়েছে যার ফলে তার মক্কেলরা উপকৃত হয়েছে। একদিন বর্ষণমুখর সন্ধ্যায় তার বসবার ঘরে হাজির হয়েছিলাম। ভুতুড়ে গল্পের রসদ সংগ্রহের জন্য মাঝে মাঝেই আমি তার বাড়ি হানা দিতাম। অনিমেষ বিয়ে করেনি। দক্ষিণ কলকাতার এক অভিজাত পল্লীতে পৈতৃক বাড়ির 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি ফ্ল্যাট ভাড়া দিয়ে অবশিষ্ট ফ্ল্যাটটিতে সে তার কম্বাইন্ড হ্যান্ড অন্যদিকে নিয়ে থাকে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে অনিমেষ একটা সিগারেট ধরালো। তার মুখে একটা গভীর চিন্তার রেখা ফুটে উঠেছে। দৃষ্টিটাও অন্যমনস্ক। বুঝলাম সে একটা সমস্যায় চিন্তাক্লিষ্ট। আমি কোনো প্রশ্ন না করে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি জানি ও নিজে থেকেই সব আমাকে খুলে বলবে। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর অনিমেষ বলল, একটা গুরুতর সমস্যায় পড়েছি। ঘটনাটা ভৌতিক না আর কিছু বুঝে উঠতে পারছি না। সে ঘন ঘন কয়েকবার সিগারেটে টান দিল। আমি উৎসুকভাবে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। অনিমেষ সিগারেটে একটা শেষ টান দিয়ে সেটাকে ছাইদানিতে ঘষে ঘষে নিভিয়ে ফেলতে ফেলতে বলতে শুরু করে, আজ থেকে ঠিক 15 দিন আগে আমি একটা জরুরি ডাকে বিষ্ণুপুর গিয়েছিলাম। দীপক রায় সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার আদি ব্যবসা বাঁকুড়ায়। বিষ্ণুপুরে গত 1 বছর ধরে তিনি নতুন ব্যবসায় পত্তন করেছেন এবং এই অল্প সময়ের মধ্যেই বেশ জাঁকিয়ে বসেছেন। কয়েক মাস আগে তিনি শহরের প্রান্তে একটা খুব বড় বাড়ি কিনেছেন। বাড়িটা বহুদিনের পুরনো এবং প্রায় ভগ্নদশা বলে জলের দামে তিনি সংস্কার করতে শুরু করেন। বাড়িটার ঘরগুলো মস্ত বড় বড়, সাবেকি আমলের। তিনি যতদূর সম্ভব বাড়িটার মূল গঠন প্রণালী বজায় রেখে বাড়িটাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন। মাত্র গত মাসেই তিনি ওই বাড়িতে প্রবেশ করেন। বাড়িটা কেনার আগে অনেকেই তাকে নিষেধ করেছিলেন। বাড়িটা নাকি ভুতুড়ে এবং গত 20 বছরে অনেকেই বাড়িটা কিনেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই বেচে দিতে বাধ্য হন। দীপকবাবু অবশ্য ভূত প্রেতে বিশ্বাস করেন না, তাই তাদের কথা শোনেননি। তিনি বাড়িতে ঢোকার ঠিক 5ম রাত্রে পূর্ব দিকের শেষ প্রান্তের ঘর থেকে একটা অস্বস্তিকর শীষের শব্দ শুনতে পান। শীষের শব্দটা এমন বিচিত্র, মনে হয় কেউ বুঝি শয়তানি হাসি হাসছে। দীপকবাবু, তার ছোট ভাই আর তার অনেক দিনের পুরনো চাকর রামু ব্যাপারটার অনুসন্ধান করবার জন্য লণ্ঠন নিয়ে সেই ঘরের বন্ধ দরজা খুলে ভেতরে ঢোকেন। কিন্তু আশ্চর্য, ঘরের মধ্যে তারা কাউকে দেখতে পেলেন না, অথচ সমস্ত ঘর জুড়ে শীষের শব্দটা ভেসে বেড়াচ্ছে। আর যেদিকেই তারা মুখ করে দাঁড়ান না কেন, মনে হচ্ছে যেন কেউ তাদের পিছন থেকে শীষ দিচ্ছে। তারা ঘর থেকে বেরিয়ে এসে দরজায় চাবি লাগিয়ে দিলেন। তারপর লাঠিসোঁটা নিয়ে বাড়ির চারপাশে খুঁজে দেখতে লাগলেন কেউ বা কারা তাদের ভয় দেখাবার উদ্দেশ্যে
একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি করবার কৌশল অবলম্বন করছে কিনা। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তারা কারো টিকি দেখতে পেলেন না। ঘর থেকে শিসের শব্দ কিন্তু তখনও ভেসে আসছে। পরদিন দিনের আলোয় তারা ঘরটার মেঝে, দেওয়াল এবং আনাজ কানাজ পরীক্ষা করে দেখলেন, কিন্তু অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়ল না। প্রতিদিন রাত্রে তারা বাড়ির চারপাশে পাহারা বসালেন, কিন্তু শিসের রহস্য আর ভেদ হলো না। এদিকে রামু ছাড়া বাড়ির আর সব চাকর বাকর ভূতের ভয়ে পালিয়েছে। অত বড় বাড়িটাতে এখন মাত্র 3টি প্রাণী। এরপরই তিনি আমার সাহায্য প্রার্থী হন। এখন ব্যাপার হলো, দীপকবাবু বিষ্ণুপুরে আসার অল্প কিছুদিন পরেই স্থানীয় উকিলের একমাত্র মেয়ের সঙ্গে তার পরিচয় সৌভাগ্য হয়। মহিলা নাকি অপূর্ব রূপসী। এই পরিচয় ক্রমশ অন্তরঙ্গতায় পরিণত হয় এবং তাদের বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। স্থানীয় অনেক যুবকই ওই মহিলার পাণিপ্রার্থী ছিল। তাদের এই ঘটনায় ঈর্ষা হওয়া স্বাভাবিক। বিয়ের কথা পাকাপাকি হয়ে যাবার পর দীপকবাবু আগে যে বাড়িতে থাকতেন সেখানে একটা ভোজের আয়োজন করেন। শহরের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও এইসব স্থানীয় যুবকের দল এই ভোজে আমন্ত্রিত হয়েছিল। কথায় কথায় ওই বাড়ির প্রসঙ্গ ওঠে এবং ওটা যে হানা বাড়ি সে সম্বন্ধে কারও দ্বিমত ছিল না। দীপকবাবু কথাটা হেসে উড়িয়ে দিলে তাদের মধ্যে একজন বাজি ধরে যে 2 মাসের বেশি তিনি কিছুতেই ওই বাড়িতে বসবাস করতে পারবেন না। দীপকবাবুও বাজিতে রাজি হয়ে যান। তাই প্রথম প্রথম তার সন্দেহ হয়েছিল যে তাকে বাজিতে হারাবার উদ্দেশ্যেই স্থানীয় যুবকেরা কোনো কৌশলে শিসের শব্দ করছে। বাড়িটার এমনিতেই অপবাদ আছে, তার উপর রাত্রে ওই ধরনের শব্দ শুনলে অতি বড় সাহসীরও কাবু হয়ে পড়া বিচিত্র নয়। কিন্তু বহু চেষ্টাতেও সেই স্থানীয় যুবকের সন্ধান কিংবা সেই শিসের সূত্র না পাওয়ায় তার বিশ্বাসে ফাটল ধরেছে এবং সমস্ত ঘটনাটা যে ভৌতিক সে বিষয়ে এখন তার আর সন্দেহ নেই। আমি সন্ধ্যের মুখে বিষ্ণুপুর পৌঁছালাম। ঘটনাটা শুনতে শুনতে রাত 9টা বেজে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বসবার ঘরে এসে বসেছি, এমন সময় তীক্ষ্ণ একটা শিসের শব্দ অন্ধকারের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। একটা অমানসিক গা ছমছম করা তীব্র শিস। ভূতপ্রেত নিয়েই আমার কারবার, কিন্তু আমারও গায়ের লোম যেন খাড়া হয়ে উঠল। শিসের তীব্রতা ক্রমেই বেড়েই চলল। আমরা লাঠি সোঁটা আর আলো নিয়ে ওই ঘরের দিকে ছুটলাম। আগেই বলেছি ঘরটা পূব দিকের শেষ প্রান্তের ঘর। সাবেকি আমলের বাড়ি, বিরাট বিরাট ঘর আর সেই লম্বা লম্বা টানা প্রশস্ত বারান্দা। বসবার ঘর থেকে সেই রহস্যময় ঘরের দূরত্ব কম নয়। যা হোক, আমরা একটু এগুতেই মনে হলো যেন সমস্ত ঢাকা বারান্দা শিসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আমরা দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলাম। মুহূর্তে সেই শিসের শব্দটা আমাদের এই অনাহুত উপস্থিতিতে থমকে গেল, কিন্তু পরক্ষণেই আমাদের সচকিত করে শিস আবার শুরু হলো, যেন আমাদের ব্যঙ্গ করছে। শব্দটা যেন একটা ভয়ঙ্কর রূপ নিতে লাগলো। একটা প্রতিহিংসা সুর আমি স্পষ্ট অনুভব করলাম। ঠিক তারপরই কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলল, আমি এর আগে কয়েকটা ঘটনায় এরকম সতর্কবাণী অক্ষরে অক্ষরে পালন করে সুফল পেয়েছি। সুতরাং আর দ্বিরুক্তি না করে চেঁচিয়ে বললাম, সবাই এই মুহূর্তে বেরিয়ে চলুন। তারপর এক লাফে সবাইকে নিয়ে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম। ঠিক সঙ্গে সঙ্গেই ঘর থেকে একটা অস্বাভাবিক তীব্র আর্তনাদ আর ভয়ঙ্কর শিসের শব্দ ভেসে এলো। তারপর সব চুপচাপ। আমার শোবার ব্যবস্থা হয়েছিল বসবার ঘরের পাশেই অতিথিদের জন্য নির্দিষ্ট একটা ঘরে। সেই ঘরটার পরেই ঢালা বারান্দা, তারপর শেষ প্রান্তেই ভুতুড়ে ঘরটা। রাতে সবাই শুয়ে পড়ার পর আমি আমার সাজ সরঞ্জামের বাক্সটা নিয়ে বসলাম। বিদেশে, বিশেষ করে ইউরোপের লোকেদের বিশ্বাস যে প্রেতাত্মারা কিছুতেই রসুনের গন্ধ সহ্য করতে পারে না।
আমিও কয়েকবার রসুনের সাহায্য নিয়ে সুফল পেয়েছি। একটা রসুনের মালা আমি গলায় পরলাম, 2 কানের ফুটোর মধ্যে আলগা করে রসুন গুজে দিলাম। তারপর হাতে একটা শক্তিশালী বৈদ্যুতিক টর্চ নিয়ে ঘরের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে পড়লাম। ততক্ষণে সমস্ত বাড়িটা সুপ্তির কোলে ঢলে পড়েছে। রহস্যময় ঘরটার সামনে দাঁড়িয়ে আমার বুকটা একবার কেঁপে উঠল। কিন্তু না, পেছলে চলবে না। দরজাটার বাইরে থেকে চাবি লাগানো ছিল। আমি চাবি খুলে এক লাথি মেরে দরজাটা খুলে ফেললাম। টর্চের আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। দরজার চৌকাঠ থেকে সমস্ত ঘরটায় আলো ফেললাম। না, কোথাও কিছু নেই। আমি আর দ্বিধা না করে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে আমার মনে হলো ঘরের এই নৈশব্দ যেন অস্বাভাবিক। একটা অমঙ্গলজনক আর পাশবিক ভয়াবহতা যেন সমস্ত ঘর জুড়ে রয়েছে। ভয়ঙ্কর একটা উদ্দেশ্য নিয়ে যেন কেউ আমাকে লক্ষ্য করছে। আমি আর কালক্ষেপণ না করে আমার কাজ শুরু করে দিলাম। ঘরের বন্ধ জানালা দুটোর প্রত্যেকটা কাচের সার্সির উপর মানুষের লম্বা চুল আড়াআড়িভাবে আঠা দিয়ে আটকে দিলাম। এটা হলো প্রেতাত্মাদের শূন্য পথের সহজ যাতায়াতের একটা প্রতিবন্ধক। এসব যখন করছি তখন ঘরের মধ্যে একটা চাপা উত্তেজনা সমস্ত মন প্রাণ দিয়ে আমি অনুভব করলাম। নিস্তব্ধতা যেন ক্রমশ গাঢ় আর জমাট হয়ে উঠেছে। কেউ যে আমার প্রতিটি কাজ লক্ষ্য করছে তা আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি দিয়ে স্পষ্ট উপলব্ধি করলাম। আমার কাজ যখন প্রায় শেষ হয়ে এসেছে ঠিক তক্ষুনি ঘরের মধ্যে একটা চাপা বিদ্রুপাত্মক শীষ ধ্বনিত হয়ে উঠল। কেউ যেন আমাকে ভীষণভাবে ব্যঙ্গ করছে। আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিম শিহরণ বয়ে গেল। শীষের শব্দটা ক্রমশ একটা ভয়ঙ্কর আকার নিয়ে উচ্চ হতে উচ্চতর গ্রামে সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। আশ্চর্য, শীষটা ঠিক মানুষের সুর করে শীষ দেওয়ার মতো হলেও তার চরিত্র অমানুষিক, পৈশাচিক। আমি এক ছুটে দরজার কাছে চলে এলাম। আর ঠিক সেই মুহূর্তে একটা অবর্ণনীয় যন্ত্রণা কাতর ক্রুদ্ধ চিৎকার অনেকটা অমঙ্গলকামী আর্তনাদের মতো শীষের শব্দকে ছাপিয়ে বেজে উঠল। আমি এক হ্যাঁচকায় দরজার একটা পাল্লা খুলে বেরিয়ে এলাম। বাইরে থেকে সশব্দে সেটাকে টেনে বন্ধ করে চাবি লাগিয়ে দিলাম। বাইরে দরজাটা ঠিক উল্টো দিকের দেওয়ালে ঠেস দিয়ে আমি হাঁপাতে লাগলাম। বুঝতে পারলাম ঘটনাটা ভৌতিক নয়, পৈশাচিক। এবং আমি যেসব সাবধানতা অবলম্বন করেছি তা হয়তো যথেষ্ট নয়। সবচেয়ে বড় কথা হলো একটা জড় মৃতের জীবিতের মতো আচার ব্যবহারের প্রয়াস। এ যাত্রা আমি খুব অল্পের জন্য বেঁচে গেছি। যে পিশাচ ইট কাঠ ও পাথরের মধ্য দিয়ে মানুষের মতো কণ্ঠস্বর অনুকরণ করার ক্ষমতা রাখে তার কাছে রসুন বা কোনো পবিত্র রক্ষা কবচই পর্যাপ্ত নয়। এই ধরনের পিশাচের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। অবশ্য কয়েক মুহূর্তের জন্য যা এই পিশাচকেও দমন করে রাখতে পারে তা হলো পিশাচ সিদ্ধের মন্ত্রগুপ্তির শেষ স্তবকের শেষ চরণ। শুনেছি যখনই পিশাচ ভয়ঙ্কর হয়ে ওঠে, জীবিত প্রাণীর অনিষ্ট করতে উদ্যত হয়, তখনই আপনা থেকে সেই অজ্ঞাত চরণটি উচ্চারিত হয়ে কয়েক মুহূর্তের জন্য সে পিশাচকে দুষ্কর্ম থেকে নিরস্ত করে। ঘরের মধ্যে তখন অবিরাম শীষ বেজে চলেছে, কিন্তু ক্রমে ক্রমে তা মিলিয়ে গেল। বাইরে থেকেই ভেতরে নিস্তব্ধতার মধ্যে আমি একটা গোপন নিষ্ঠুর ইচ্ছার আভাস পেতে লাগলাম। যা হোক, আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু রাত প্রায় 2টোর সময় তীব্র শীষের শব্দে আমার ঘুম ভেঙে গেল। সমস্ত বাড়িটা মনে হলো শীষের শব্দে ভরে গেছে, যেন একটা দানব মত্ত হয়ে উঠেছে। আমি উঠে বসতেই ঘরের দরজাটা খুলে গেল আর দীপকবাবু লণ্ঠন হাতে প্রবেশ করলেন। তিনি বললেন যে শীষের প্রচণ্ডতায় তারও ঘুম ভেঙে গেছে।
পকেট থেকে একটা পিস্তল বের করে তিনি আমাকে বললেন, হ্যাঁ চলুন, আজ ঘরে ঢুকে এলো পাথারি গুলি ছুড়বো। এ আর সহ্য হয় না, একটা ফয়সালা হয়েই যাক। আমি তাকে অনেক বুঝিয়ে নিরস্ত করলাম। ঘণ্টাখানেক পর শীষ থামল। দীপকবাবুও নিজের ঘরে চলে গেলেন। সকালবেলা আমি আবার ঘরটা পরীক্ষা করলাম। দরজার বাইরে থেকে আমি যে চুল দিয়ে সিল করে দিয়েছিলাম তা ঠিকই আছে। ভেতরের জানলার সার্সিগুলোর একটা চুল কিন্তু আলগা হয়ে মাটিতে পড়ে আছে। আমি ভাবলাম হয়তো কাল স্নায়বিক উত্তেজনার বশে চুলটা ঠিকমতো লাগাতে পারিনি, তাই খুলে গেছে। আমি নতুন করে সেই সার্সিটা সিল করে দিলাম। তারপর দেওয়ালগুলো আবার ভালো করে পরীক্ষা করতে শুরু করলাম। এমনও তো হতে পারে কেউ একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টির উদ্দেশ্যে দেওয়ালের মধ্যে গর্ত করে একটা স্বয়ংক্রিয় যন্ত্র বসিয়েছে, যা থেকে শীষের মতো শব্দ বেরুচ্ছে। কিন্তু আমার সব রকম পরীক্ষায়, এমনকি কোনো লুকোনো যন্ত্রের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য যে সর্বাধুনিক যন্ত্র ব্যবহৃত হয় তা দিয়ে পরীক্ষাও ব্যর্থ হলো। এরপর প্রায় প্রত্যেক রাতেই সেই শীষের আওয়াজ অসহ্য হয়ে উঠল, যেন ঘরে কেউ আমার নিরাপত্তামূলক ব্যবস্থার বিরুদ্ধে ব্যঙ্গ করে তার বিদ্বেষ প্রকাশ করছে। প্রতি রাতে নিঃশব্দ পায়ে আমি সেই ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়াতাম। সঙ্গে সঙ্গে ভেতরের শীষের আওয়াজ যেন বদলে যেত। একটা ভয়াবহ বিদ্রূপের সুর ধ্বনিত হয়ে উঠত, যেন অর্ধ জীবন্ত একটা দানব বন্ধ ঘরের দেওয়ালের মধ্যে দিয়ে আমাকে স্পষ্ট লক্ষ্য করছে। ক্রমে তার শীষের গর্জন সমস্ত বারান্দায় ছড়িয়ে পড়ত, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে একা অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে থাকতাম। প্রত্যেক দিন সকালবেলা আমি ঘরে প্রবেশ করে চুলের সিলগুলো ঠিক আছে কিনা পরীক্ষা করতাম। প্রথম সপ্তাহের পর ঘরের চার দেওয়াল জুড়ে সমান্তরালভাবে চুল আটকে দেওয়া ছাড়াও আমি সমস্ত মেঝে বরাবর মিহি বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। যদি কোনো জীবন্ত প্রাণী কোনো গুপ্ত পথে ঘরে প্রবেশ করে, তবে আমি সহজেই তার পায়ের ছাপ লক্ষ্য করে তাকে অনুসরণ করতে পারবো। কিন্তু এখানেও আমাকে হার মানতে হলো। ভেতরের কোনো জিনিসেরই কোনো রকম নড়চড় হয়নি। একদিন মাঝ রাতে আমি কিসের একটা তীব্র আকর্ষণে দরজাটা খুলে ভেতরে পা দিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা জুড়ে একটা উন্মত্ত তীক্ষ্ণ চিৎকার বেজে উঠল। আমার মনে হলো আওয়াজটা যেন আমাকে লক্ষ্য করে তেড়ে আসছে। সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিলাম। কালই আমি ফিরে এসেছি। ন্যাশনাল লাইব্রেরিতে এই বিষয়ে একটা দুর্মূল্য জার্মান বই আছে, সেটা থেকে যদি কিছু প্রতিবিধান পাই এই আশাতেই এসেছি। আবার আগামীকাল যাব ওখানে। অবশ্য দীপকবাবুকে আমি বারবার করে বলে এসেছি আমার অবর্তমানে কোনো কারণেই যেন ঘরের দরজা রাত্রিবেলা খোলা না হয়। ভালো কথা, শীষের আওয়াজটা টেপ করে নিয়ে এসেছিলাম, কিন্তু রেকর্ড যখন চালানো হলো তখন দেখা গেল কোনো আওয়াজ হচ্ছে না। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, রাত্রে শীষের সময় আমি মাইক ব্যবহার করে দেখেছি, শব্দটা বাড়ে না, এমনকি মাইকের মধ্য দিয়ে আওয়াজই যায় না, যেন শীষের কোনো অস্তিত্বই নেই। অনিমেষ চুপ করল। সরকারি কাজে বাইরে যাওয়ায় অনিমেষের সঙ্গে আমার প্রায় দিন কুড়ি দেখা হয়নি। প্রথম সুযোগেই আমি তার বাড়ি গিয়ে হাজির হলাম। স্মিত মুখে সে আমাকে অভ্যর্থনা জানালো। অনাদি সেদিন মুরগির মাংস রান্না করেছে। একটা সুগন্ধ বসবার ঘরটাকেও ভরিয়ে তুলেছে। অনিমেষ মৃদু হেসে বলল, আজ রাত্রে খেয়ে যা, নচেত শুধু আঘ্রাণে পেট ভরিয়ে চলে গেলে আমার নিশ্চয়ই শরীর খারাপ হবে। আমিও ভেবে দেখলাম অনিমেষের কথাটা নেহাত মিথ্যে নয়, তাই এক কথাতেই হেসে রাজি হয়ে গেলাম। পরিতৃপ্তির সঙ্গে নৈশভোজন শেষ করে আমরা বসবার ঘরে গিয়ে বসলাম। অনিমেষ একটা সিগারেট ধরিয়ে তার কাহিনীর দ্বিতীয় পর্ব শুরু করল। তোর সঙ্গে শেষ দেখা হওয়ার পরদিনই আমি বিষ্ণুপুর রওনা হলাম। আমি যখন সেখানে পৌঁছালাম তখন বেশ রাত। যাওয়ার আগে দীপকবাবুকে আমি খবর পাঠাইনি, তাই তিনি গাড়ি নিয়ে আমাকে নিতে আসেননি। সেটা ছিল চাঁদনি রাত। ফুটফুটে জ্যোৎস্নায় সব সাদা আর ভারী সুন্দর দেখাচ্ছিল। আমি ঠিক করলাম অমন সুন্দর রাতে হেঁটে যাওয়াই বাঞ্ছনীয়।
দীপকবাবুর বাড়িটা ছিল স্টেশন থেকে প্রায় মাইল 3 দূরে, শহরের এক প্রান্তে। আমি যখন তার বাড়ির কাছে এসে পৌঁছালাম তখন রাত প্রায় 11টা। চারিদিক নিস্তব্ধ। আমি আগেই বলেছি, বাড়িটা সাবেকি আমলের খুব বড় বাড়ি, আর বাড়ির লাগোয়া জমি ও বাগান অনেকখানি জায়গা নিয়ে। আমি গেট খুলে কিছুটা হাঁটার পরেই পূর্ব প্রান্তের সেই ঘর থেকে শীষের শব্দটা ভেসে এলো, যেন আমাকে বিদ্রূপ করেই ওটা ধ্বনিত হলো। একটানা মৃদু অথচ তীক্ষ্ণ শীষ। রাতের শান্ত নিস্তব্ধতা ভঙ্গ করে সেই আওয়াজ আমার মুখের ওপর সোজা ছোবল মারল। আমি ততক্ষণে সেই ঘরের একটা জানালার নিচে এসে দাঁড়িয়েছি। ঘরটা যদিও একতলায়, কিন্তু বড় বড় ঘর হওয়ার দরুন জানালাগুলি একটু উঁচুতে, মাটিতে দাঁড়িয়ে ভেতরটা দেখা যায় না। বাগানে বসবার জন্য কয়েকটা চেয়ার ছিল। আমি একটা চেয়ার টেনে ঘরের ঠিক মাঝখানে যে জানালাটা, তার তলায় রাখলাম। এরপর চেয়ারে দাঁড়িয়ে জানালার কাচের ভেতর দিয়ে ভেতরটা দেখতে লাগলাম। চাঁদের আলোয় ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শীষের শব্দটা ক্রমেই বেড়ে চলল। জীবিত মানুষের অনুকরণে শীষ দেবার একটা অমানসিক বিভৎস প্রয়াস, যেন একটা পিশাচের মধ্যে জীবিত মানুষের আত্মা প্রবেশ করে শীষ দিচ্ছে। তারপর হঠাৎ হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম। সেই প্রকাণ্ড ঘরের ঠিক মাঝখানের মেঝেটা যেন কুঁচকে নরম উঁচু ঢিবির আকার ধারণ করেছে। ঢিবির চূড়ায় একটা গর্ত, আর সেই গর্তটা শীষের শব্দের সঙ্গে কেঁপে কেঁপে উঠছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ব্যাপারটা লক্ষ্য করতে লাগলাম। সেই গর্ত বা ফাঁকটা নিঃশ্বাস টানা ছাড়ার মতো নড়ে উঠছে। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে যেন সেটা কেঁপে উঠছে, আর সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য সুরে শীষ বেজে উঠছে। তারপরই আমি আবিষ্কার করলাম বস্তুটা জীবন্ত। চাঁদের আলোয় দুটো পাশবিক বিশাল কালো স্ফীত ঠোঁট স্পষ্ট দেখতে পেলাম। সেই ঠোঁট দুটো যেন অসীম প্রচেষ্টায় শীষ দিচ্ছে, আর স্ফীত ঠোঁটের চারপাশটা কুঁচকে যাচ্ছে। দারুণ পরিশ্রমে উপরের পুরো বিশাল ঠোঁটের উপর ঘন ঘাম জমে গেছে। সেই মুহূর্তে তীব্র আর্তনাদ করে শীষটা বেজে উঠল। আমি শিউরে উঠলাম। পরক্ষণেই আমি স্তম্ভিত হয়ে ঘরের মসৃণ মেঝের দিকে তাকিয়ে রইলাম। ঢিবির কোনো চিহ্নই নেই, সম্পূর্ণ নিরীহ আসবাবশূন্য একটা বিরাট ঘর। কিন্তু আমার তো দৃষ্টিভ্রম হয়নি। চাঁদের আলোয় আমি সব স্পষ্ট দেখেছি। একটা ভীষণ ভয় আমাকে ঘিরে ধরল। আমি চেয়ার থেকে নেমে ছুটে পালাবো ভাবছি, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে দীপকবাবুর আর্তনাদ শুনতে পেলাম। আমি যেন সাহস ফিরে পেলাম। কাচের জানালায় জোরে আঘাত করতেই কাচটা ভেঙে গেল। ফোকর দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের ছিটকিনিটা খুলে এক ধাক্কা দিতেই জানালাটা হা হয়ে গেল। আমি জানালা দিয়ে লাফ মেরে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। তারপর ফায়ার প্লেসের দিকে ছুটে গেলাম। আমার কেন জানি মনে হয়েছিল দীপকবাবুর চিৎকারটা ওদিক থেকেই এসেছে। কিন্তু কোথায় দীপকবাবু? সমস্ত ঘরটা ফাঁকা, কেউ নেই। বিদ্যুৎ চমকের মতো আমি উপলব্ধি করলাম দীপকবাবু ঘরে কখনোই ছিলেন না। আমাকে বিভ্রান্ত করে ঘরে টেনে আনার জন্যই অশরীরী পিশাচটা ওই ধূর্ত কৌশলের আশ্রয় নিয়েছে। আমি পিছন ফিরে জানালাটা লক্ষ্য করে ছুটলাম, আর ঠিক সেই মুহূর্তে একটা ভয়াবহ শীষের আর্তনাদে সমস্ত ঘরটা ভরে উঠল। আমার মনে হলো চারপাশের দেওয়াল আমার দিকে এগিয়ে আসছে, আর আমার বাঁ দিকে ঠিক 1 গজ দূরে এক জোড়া বিশাল কালো ঠোঁট হিংস্রভাবে আমাকে লক্ষ্য করছে। এই বুঝি আমাকে গ্রাস করবে। বুঝলাম আমার আর পরিত্রাণ নেই। ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে পিশাচ সিদ্ধের মন্ত্রগুপ্তির শেষ স্তবকের শেষ চরণটা ফিসফিসিয়ে উঠে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। উপর থেকে ক্রমাগত যেন ধুলো পড়তে লাগলো, আর ঘরের মধ্যে সব কিছু থমকে গেল। আমার দৃঢ় বিশ্বাস হলো যে কয়েক মুহূর্ত মাত্র, কয়েক মুহূর্তের জন্য আমি নিরাপদ। আমি আর সময় নষ্ট না করে ছুটে জানালার কাছে চলে গেলাম। অবিশ্বাস্য এক লাফ মেরে জানালার চৌকাঠে উঠে পড়লাম।
তারপর আরেক লাফে নিচে নরম মাটিতে। চাঁদের আলোয় নরম মাটি আর ভেজা ঘাসের উপর আমি হাঁপাতে লাগলাম। আমার মাথার উপরে জানালা দিয়ে শিকার হাতছাড়া হয়ে গেলে পশু যেমন হিংস্র হয়ে ওঠে, সেই রকম হিংস্র শীষ যেন আছড়ে বেরিয়ে আসতে লাগলো। সকালবেলা দীপকবাবুর কাছে সমস্ত ঘটনাটা বিবৃত করে আমি পরামর্শ দিলাম, ওই ভুতুড়ে ঘরটা সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে যথাসম্ভব পুড়িয়ে ফেলতে হবে। দীপকবাবু আমার কথায় সম্মত হলেন। একসঙ্গে অনেক লোক মিলে 10 দিনের মধ্যেই ঘরটা ভেঙে সম্পূর্ণ পরিষ্কার করা হলো। ঘরটা যখন ভাঙা শেষ হয়ে এসেছে, ঠিক তখন আমি ভয়ঙ্কর ঘটনাটার উপর আলোকপাত করতে সক্ষম হলাম। আগুনচুল্লির কাঠের কাঠামোটা ভেঙে ফেলতেই একটা চতুষ্কোণ পাথর বেরিয়ে এলো। তার উপর সংস্কৃত ভাষায় খোদাই করে লেখা ছিল, এই ঘরে জমিদার বল্লভ চৌধুরীর বিদূষক জয়রাম, যে প্রবল পরাক্রান্ত জমিদার মহিম রায়ের নামে উপহাসমূলক গান রচনা করেছিল, তাকে পুড়িয়ে মারা হলো। আমি বিষ্ণুপুরের প্রাচীন ইতিহাস ও পুঁথিপত্র ঘাঁটতে শুরু করলাম। দীপকবাবুর বাড়ির বিরাট লাইব্রেরিতে অতি পুরাতন সব বই ছিল। ওই সব বইগুলো প্রাচীন আমলের। সম্ভবত বাড়িটা তৈরি হবার পর থেকেই ওগুলো লাইব্রেরিতে স্থান পেয়েছে এবং শতাব্দী ধরে কালের বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষয়িষ্ণু হয়ে এসেছে। দীপকবাবু বাড়িটা কেনার সময় একই সঙ্গে ওগুলোর উত্তরাধিকারী হয়েছেন। ওরই মধ্যে তালপাতার একটা পুঁথি আমার হস্তগত হলো। পুঁথির লেখা প্রায় অস্পষ্ট ও বিকৃত হয়ে গেছে। অনেক কষ্টে তা থেকে আমি পাঠোদ্ধার করতে সক্ষম হলাম এক বিচিত্র কাহিনীর। প্রায় 300 বছর আগে বিষ্ণুপুরে বল্লভ চৌধুরী ও মহিম রায় নামে দুজন জমিদার ছিলেন। দুই জমিদারের মধ্যে প্রবল রেষারেষি থাকলেও সাংঘাতিক কিছু কোনোদিন ঘটেনি। এই সময় বল্লভ চৌধুরীর বিদূষক জয়রাম মহিম রায়ের নামে ব্যঙ্গপূর্ণ একটা গান বাঁধে, আর তাই নিয়ে বিরোধ চরমে ওঠে। গানটা লোকের মুখে মুখে মহিম রায়ের কানে উঠতেই তিনি এত ক্ষেপে যান যে এক নিশুতি রাত্রে তার লোকজন ও লাঠিয়াল নিয়ে তিনি স্বয়ং বল্লভ চৌধুরীর উপর চড়াও হন এবং অপ্রস্তুত শত্রুকে পর্যুদস্ত ও সবংশে নিহত করে জয়রামকে বেঁধে নিয়ে আসেন। দীপকবাবুর বর্তমান বাড়িটা ছিল মহিম রায়ের বাগান বাড়ি। এখানে তিনি জয়রামকে এনে তার জিভ কেটে ফেলেন এবং পূর্ব প্রান্তের ঘরে তাকে বন্দি করে রাখেন। জয়রামের সুন্দরী স্ত্রীকেও তিনি ধরে এনেছিলেন। তাকে তিনি নিজের কাছে আটকে রাখেন, কিন্তু এক রাতে জয়রামের স্ত্রীকে আর খুঁজে পাওয়া যায় না। পরদিন সকালে দেখা গেল সে স্বামীর কোলের উপর মরে পড়ে আছে, আর জয়রাম সোজা হয়ে বসে মহিম রায়ের নামে রচিত গানটা শীষ দিচ্ছে। জিভ কাটা বলে গাইতে সে আর পারত না। তখন মহিম রায়ের আদেশে জয়রামকে ওই আগুনচুল্লির মধ্যে জীবন্ত পোড়ানো হয়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জয়রাম উপহাসমূলক গানটা শীষ দিয়ে চলেছিল, একবারও থামেনি। তারপর থেকেই রাতে ওই ঘর থেকে শীষের শব্দ শোনা যেত। লোকজন ভয় পেতে শুরু করায় মহিম রায় ওই বাড়িটা ছেড়ে চলে যান। ঘটনার এমনই যোগাযোগ, দীপকবাবু যে মহিলাটিকে বিয়ে করেছেন তিনি নাকি মহিম রায়েরই বংশধর। এমন অদ্ভুত ব্যাপার, বিয়ের কথাটা পাকাপাকি হবার পর থেকে ওই ঘরটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। আশেপাশের লোককে আমি জিজ্ঞেস করে দেখেছি, সাধারণত ওই বাড়িতে কেউ বাস না করলে শীষের শব্দ শোনা যায় না, আর সেটা কখনো এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি। মনে হয় জয়রামের প্রেতাত্মা যেন প্রতিহিংসার মানসে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল। যদি ভদ্র মহিলা বিয়ের পর ওই ঘরে প্রবেশ করতেন, জয়রামের আত্মা শতাব্দী ধরে এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল। তার স্ত্রীকে যেমনভাবে লাঞ্ছিত করা হয়েছিল, হয়তো মহিম রায়ের সুন্দরী বংশধরের উপর সে তেমনই কোনো নিষ্ঠুর প্রতিশোধ নিত। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত ভদ্রমহিলাকে জীবন দিয়ে শোধ করতে হতো। একবার যদি তিনি ও ঘরে ঢুকতেন। অনিমেষ চুপ করল।